এসে গাড়িটা থামিয়ে দিয়ে শ্যামলী বলল, আমি মাকে আমার এখানে রাখতে চাই, নামিয়ে দে। সে কি এখানে? দিদি, অবাক হবার মতো কিচ্ছু নেই, তোরা নামিয়ে নিয়ে আয়, আমি ওদিকটা দেখি। শ্যামলী ঘরের ভিতরে ঢুকল। লক্ষ্মী ছোট মেয়ের কাঁধে ভর করে বড় মেয়ের ঘরে ঢুকল। পিছনে সুজয় আর নেই। সুজয় ততক্ষণে রূপকোড়ের পথে অনেকটা এগিয়ে গেছে। ঝুমা দিদিকে বলে বিদায় নিল। শ্যামলীর মেয়ে কাকলি দিদা দিদা করে ছুটে এলো। দিদা 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 এসেছে দিদা। কাকলির পড়ার ঘর আলাদা হয়েছে 1 বছর, ক্লাস 9-এ ওঠার পর। সেই ঘরে মাকে নিয়ে রাখার ব্যবস্থা করছে শ্যামলী। দুপুরে সবার খাবার ডাল, আলু ভাতে, মাছ ভাজা আর ভাত রান্না করেছে বড়জা আর মেজজা। কিন্তু শ্যামলী যে তার মাকে নিয়ে রাখবে সে কথা আগে জানায়নি, তাই ভাগের ভাতে সামান্য টানাটানি পড়েছে। তবে শ্যামলী মাকে সে কথা জানতে দেয়নি। তখন সন্ধ্যা নেমেছে। হোতাইয়ের বুক চিরে দামোদর বয়ে চলেছে কুলুকুলু রবে। এখন বর্ষা নেই, কিন্তু দামোদরের বুক ভরে দিয়ে গেছে এই কয়েকদিন আগের নিম্নচাপ। তার প্রসারিত বাহু শ্যামলীদের ঘরের উঠোনের একেবারে কাছে। এই কয়েক বছর আগেও এমন অবস্থায় ত্রাহি ত্রাহি রব তুলেছে দামোদরের পশ্চিম তীরের জনপদগুলি। কিন্তু রূপগড়ের ওপর দিয়ে দামোদর আর রূপনারায়ণের সংযোগকারী খাল তথা মনুষ্যসৃষ্ট নদী কাটার পর থেকে এখানে বন্যার প্রকোপ কমেছে। সেই 2007 সালে শেষ বন্যা হয়েছিল দামোদরের জল থেকে। তারপর 7 বছর অন্তত পরপর 2 বার বন্যা এলেও দামোদর উদয়নারায়ণপুর থেকে ঝাঁপিয়ে পড়েছিল, এখান থেকে নয়। কাজেই এখনও এত জল দেখেও ওরা আর ভয় পায় না। দামোদরের জলে বালতি ডুবিয়ে নিয়ে এসে বাথরুমে ড্রামটা ভর্তি করে কাকলি। পাশ থেকে ওর কাকিমা এসে বলে, একদিন কাজ করতে দেখিনি, দিদিমা ঘরে ঢুকতেই যত কাজ। বেশ বেশ, তবু ভালো, কতদিন টিকবে দেখি। কাকলি এই কথার জবাব না দিয়ে ঘরে যায়। মাকে বলে। শ্যামলী রাতের খাবার তৈরি করছিল, তখন কিছু না বলে মেয়েকে ধমক দেয়। পড়তে বসার নাম নেই, এখানে নালিশ করতে এসেছে, বেলুন দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিলে গায়ের জ্বালা মেটে। মা! কাকলি মুখ গোমরা করে ঘরে গিয়ে বই খুলে বসে, কিন্তু পড়ায় মন বসে না। ও দিদা, দিদা তুমি কি করে পড়ে গেলে? লক্ষ্মী নাতনির এই কথার উত্তরে কি বলবে ভাবতে থাকে। আসলে কাকলি এখনও বয়সেই বেড়েছে, মনে সেই 10 বছরেই যেন রয়ে গেছে। কাকে কি বলতে কি বলবে কে জানে। শেষে সুজয়ের মুখ পুড়বে বলে ভেবে বলে, আমার ভুলে জল পড়ে গেছিল খানিকটা, তাতেই পা হড়কে পড়ে গেনু। জলে পা পড়লো কেন? তুমি দেখতে পাওনি? আর কেন, পোড়া কপালে দুর্ভোগ নেকা থাকলে খন্ডা বেঁকে দিদি। বাদ দে সব, তুই বই নিয়ে বস দিকিনি। কাকলি অঙ্কের খাতা খুলে বীজগণিতের ফ্যাক্টর নিয়ে বসেছে। শ্যামলী রুটি তৈরি করে পরপর সবার আলাদা আলাদা ঘরে দিতে যাচ্ছে। বড় ভাসুর রাতে 3টে রুটি খায়, বড়জা 3টে, তার ছেলে 4খানা। ভাসুরের সুগার বেশি, তাই আলু ছাড়া তরকারি আলাদা করে রান্না করা। বড়জা ছেলে সমীরণ খাবে মিষ্টি দিয়ে। বড়জা এই সন্ধেবেলা ধর্মকর্ম নিয়ে থাকে। মেজ ভাসুর আবার রাতে ভাত খায় সারা বছর, তার জন্য ডাল, আলু ভাতে, হরেক রকম সবজি ভাজা এবং ডিম ভাজা। ওর মেয়েটা এখনও দুধ রুটি খায়। দুধে 1 চামচ চিনি দিয়ে গরম করতে হয়। মেজজা এই সময় মেয়েকে পড়াতে বসে। শ্যামলী ছোট, ওর মেয়েকে বই নিয়ে বসতে ধমক দিয়ে নিজে রান্না করে। পরপর সবার ঘরে খাবার মেপে দিয়ে এসে 10টায় ছুটি পায়। কাকলিকে নিয়ে মুখে কিছু দিয়ে বিছানায় শুয়ে পড়ে। দিনের ক্লান্তি ওর চোখ বন্ধ করতে 5টা মিনিট সময় নেয় না। মাকে বাড়িতে এনে সেই সব কাজ করছে ও। বড়জা প্রথমে মুখ খুলল, কতদিন থাকবে তোমার মা? দেখি, একটু সেরে উঠলেই দিয়ে আসবো।
ভারী অপারেশন হয়েছে তো। তা এত খরচা বইবে কে, সে কথা কিছু ভেবেছো? শ্যামলী এই কথার কোনো জবাব পায় না। সে জানে এর অর্থ। মাথা নিচু করে বলে, ভাবিনি। ভেবে দেখা উচিত ছিল। বড় জায়ের এই কথার কোনো প্রতিবাদ নেই ভাসুরের মুখে। এমনকি থামতেও বলে মানুষ, সেটাও নেই। নিশ্চয়ই তার কথাটাই জায়ের মুখে উচ্চারিত হলো। মাথা নিচু করে ঘোমটা টেনে বেরিয়ে আসে শ্যামলী। মেজোজা পড়াতে বসেছে মেয়েকে। খাবার সাজানো থালাটা টেবিলে রেখে বেরিয়ে আসতে যাবে, সেই সময় মেজো ভাসুর ডাকলো, এই যে ছোট বৌমা, শোনো। আমাকে ডাকছো মেজদা? হ্যাঁ, তোমাকেই ডাকছি। আজকাল সংসারের খরচ বাড়ছে, এদিকে লোহার বাজার তলানিতে এসে ঠেকেছে। বুঝতেই তো পারছো, মানে চালাবো কি করে? যদি পারো কিছু টাকা, মানে তোমার ভাই তো এখন হাই স্কুলে, অবশ্য অবশ্য সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আজকাল মেয়েদের অনেক কাজ এসেছে, কিছু মনে করো না যেন। সংসারটা তো তোমারও। শ্যামলী যথারীতি মাথা নিচু করে ঘাড় নেড়ে বেরিয়ে যায় ঘর থেকে। একটা দিনেই ও বেশ বুঝতে পারছে মাকে রাখা ওর পক্ষে শক্ত হবে। পরের দিনেই সকালে ও কালীকান্তপুরে এলো। না, ভাই নেই বাড়িতে। সুরভির বাপের বাড়িতে আছে ওরা সবাই। সেখানে গেল পায়ে হেঁটে। গাড়ি ভাড়া করার টাকা কোথায়? ভাইকে বলল, একটা কাজ দেখে দে। এই বয়সে আবার নতুন করে পরের বাড়িতে কাজ করা সম্ভব নয়। যা হোক, একটা কাজ দেখে দে। আমি কাজ দেখে দেবো? আমি কি কাজের এজেন্ট নাকি? তুমি দেখো, যারা কাজ করছে তাদের সঙ্গে যোগাযোগ করো। শ্যামলীর মুখে একটা গভীর ছায়া নেমে এলো। যে ভাইয়ের জন্য তার জীবনের অর্ধেকটা দিয়েছে, সেই ভাই বলতে পারলো এমন কথা? সুরভি ঘরে ঢুকে বলে, দিদি বরং কালীকান্তপুরের ছাতা কারখানায় গিয়ে দেখতে পারেন। শুনেছি ওখানে মেয়েদের কাজে নেয়। ঠিক আছে, আমি দেখি। আমার মাথায় ঘা, মনে হয় মলমটা আমাকেই খুঁজতে হবে। শ্যামলী প্রসঙ্গটা থামিয়ে দিয়ে বেরিয়ে পড়ে ওখান থেকে। সোজা যায় ধলপুরের রাজ্য সড়কের পাশে লোহা ঢালাই কারখানায়। পরপর ঝালাই আর ঢালাইয়ের 3টে কারখানা রয়েছে ওখানে। এই 5 বছরে হয়েছে। কাজ করছে বেশ কিছু মেয়ে শ্রমিক। শ্যামলী গেল সঞ্জিতবাবুর কাছে। 120 টাকা রোজ হিসাবে কাজে নিতে রাজি সঞ্জিতবাবু। শ্যামলী তাতেই রাজি। 8টা-6টা ডিউটি। নতুন জীবন, নতুন সংগ্রাম। হোক সংগ্রামের পথ কঠিন, শ্যামলী শেষ দেখে ছাড়বে। তবু মাথা নোয়াবার পাত্র সে নয়। মাত্র 1টা বছর আগে স্বামী ছিল, সব ছিল তার। একটা সচ্ছল পরিবারে সবার মুখে ছিল হাসি। লোকটা একটু নেশা করতে লাগলো বেশি বেশি। আজ জুটে গেল অনেক সঙ্গী। টাকার হিসেব করেনি কোনো দিন। সেই রাজকুমার বাগের পরিবারের যে এই দশা হবে সেটা কে জানতো? বাইক চালিয়ে তারাপীঠ গেল মায়ের পুজো দিতে। পুজো দিয়ে ফেরার পথে 6 নম্বর জাতীয় সড়কে আলমপুরের কাছে ডাম্পারের সঙ্গে ধাক্কা খেয়ে কতটা গাঢ় প্রচ্ছায়া নেমে এলো হোতাইয়ের বাগ পরিবারে, সেটা বুঝতে 1টা বছর লাগলো। রাজকুমারের সঙ্গে ছিল ওর বন্ধু শ্রীকান্ত। দুজনেই পেশাই হয়ে গেল ডাম্পারের চাকায়। দেহ যখন এলো হোতাই, তখন কান্নায় ভেঙে পড়েছে গ্রাম। শ্যামলীর হাতের শাঁখা, মাথার সিঁদুর শুধু গেল না, গেল ওর মুখের হাসিটুকুও। কিন্তু সময় যে সেই ব্যক্তি যে মানুষের মনের কোনো কিছুই চিরস্থায়ী হতে না দেবার জন্য উঠে পড়ে লাগে। শ্যামলীর জীবনেও তাই চেষ্টা করে সময়। শ্যামলী কাকলিকে বুকে জড়িয়ে নিয়ে এগিয়ে চলার স্বপ্ন দেখে। দিন যায়, মাস যায়, বছরও ঘুরে যায় দিব্যি। 1টা বছর পরে আবার মাকে নিয়ে তার
নতুন যুদ্ধ নিজের সঙ্গে। দামোদরের রূপ ভরা বর্ষায় দেখেছে এতদ অঞ্চলের মানুষ, দেখেছে তার বৈশাখী সোঁতা রূপ। শরতের শেষে কেমন টলটলে কাজল কালো চোখে তার চাউনি, কলসি ভরা জল নিয়ে ছন্দে ছন্দে চলেছে ভরা যৌবনের রূপসী যেন। বাসন্তী বিকেলের পড়ন্ত রোদে একলা কাদের সদ্য যৌবনে পদার্পণ করা কিশোরীর উন্মনা চোখের চাউনি তখন তার দু চোখে। দুধারে তার চিকচিক করা বালুকা রাশি, তার ওপরে ফিকে হয়ে আসা কাশের গুচ্ছ। আরও দূরে তখন সস্ত্রীক কৃষকের শেষ বেলার ব্যস্ততা, সর্ষে ঝাড়াই করে ঘরে তোলার, কিংবা বেগুনের চারায় জলের ঝাপটা দিয়ে সজীবতার ছোঁয়া দেবার। অদূরে তালগাছের পাতায় পাতায় বাবুইয়ের বাসা বোনার অন্তিম তোড়জোড়, ক্লান্ত কোকিলের কুহু কুহু রব, চতুর ফিঙের ছোঁ মেরে শুয়োপোকা তুলে নিয়ে আম গাছের ডালে বসে সানন্দ আহার। খোতাই ছাড়িয়ে আরও দূরে শৈতানের খেয়াঘাটে গধূলি বেলায় খেয়া পারাপার। শুধু মন কেমন করা বিকেল বলে দেয় আর একটা দিনের শেষ, আর একটা পর্বের যুদ্ধের সমাপ্তি, পরের পর্বের প্রস্তুতি নেবার বিরতি মাত্র। শ্যামলীর শৈশব কেটেছে বৈশাখী দামোদরের মতো, যৌবন গেছে আশ্বিনের দামোদর হয়ে, আর এই একটা বছর আগে ছিল ফাল্গুনের দামোদর হয়ে, কিন্তু এখন আবার বৈশাখী রূপে হাজির। প্রকৃতি তো আবর্তিত হয় চক্রাকারেই, শীতের পর বসন্ত, তারপর আবার গ্রীষ্ম, বর্ষা চলতেই থাকবে। শ্যামলী তো আর সোনার চামচ মুখে নিয়ে আসেনি যে চিরভাদরের দামোদর হয়ে চলা তার বিধিলিখন হয়ে থাকবে। সে মেনেও নিয়েছে এই সহজ সত্যটা। মেয়েটাকে একটু বেশি দায়িত্ব নিতেই হয়। তার মা কাজে যাচ্ছে, উপায় নেই। মা ফিরলে সন্ধ্যের পর লেখাপড়া যতটুকু হয় আর কি। প্রাইভেট টিউশন একটা ছিল ওর, সেটা ছাড়িয়ে কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। এখন এক জায়গায় 500 টাকায় সব বিষয়ে পড়া। শ্যামলীর সুবিধে খানিকটা। 3 দিনের মধ্যে হাঁড়ি আলাদা হয়ে গেল ওর। শ্যামলী তার মেয়ে কাকলিকে নিয়ে আলাদা, এখন মা আছে, তাই 3 সদস্য। হোক সংগ্রামের, তবু ওর শাক ভাত জুটলে মায়েরও জুটবে। মায়ের ওষুধ দিয়েছে হসপিটাল থেকে, শেষ হলে আবার আনতে হবে, সেটাও ও পারবে, খুব পারবে। 3য় দিন রাতে বড় ভাসুর, মেজ ভাসুর আর শ্যামলী একসঙ্গে সদরে বসেছে রাতের বেলা। রাজকুমারের রেখে যাওয়া ব্যবসাটা ওরা 2 ভাইয়ে দেখছে। এতদিন একসঙ্গে ছিল, কথা ছিল না, কিন্তু আজ যখন আলাদাই হয়েছে তখন ওটাও বুঝে নেওয়া চাই। বর্দা, আমাদের কারখানা থেকে কি কিছুই পাবার নেই? কেন পাবে নে বৌমা? এই তো 2টো ভাইস, কিছু ফাইল, একটা হ্যান্ড ড্রিল মেশিন, একটা বড় ড্রিল মেশিন, কিছু ছাঁট লোহা, সব মিলিয়ে 1015 টাকা হবে। ও তুমি চাইলে আজই টাকা নিয়ে নাও। বড় ভাসুর গোফে তা দিয়ে বলে। ও, এতদিনের কারবার এইটুকু? তুমি নিজেই কারখানায় গিয়ে দেখে এসো। জানো শ্যামলী, লোকের বলটাই বল। এসব কাজ গতর সর্বস্ব, গতর খাটালে তবেই 2টো পয়সা। রাজু ছিল, সে খেটেছে, সে পয়সা পেয়েছে, এখন লেবার দিয়ে কাজ, হাতে কি আর থাকে? তুমি নাও ওসব, যদি পারো তুমি চালাও। এতদিন সে যে এক সংসারে ছিল, আর তোমরাই তো হিসেব রাখতে। শ্যামলী কাঁপা কাঁপা গলায় বলল। সে তো সব রাজু নিয়ে উড়িয়ে দিয়েছে, আমরা কি করি? তার আর পাওনা কিছুই নেই। কি বলিস মেজ? সে তো বটেই, তুমি কি আর মিথ্যে কথা বলছো? মেজ ভাসুর দাদাকেই সমর্থন করে। নেশা করে বন্ধু জুটিয়ে
সব খতম করে গেছে। কাল সন্ধেবেলা তুমি আরেকবার এসো কষ্ট করে। 20 বছরের খাতা সব তোমাকে দেখিয়ে দেবোক্ষণ। বড় ভাসুর বেশ গোপ নাচিয়ে বলল। শ্যামলীর কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল সব কিছু। এখান থেকে একটা টাকাও আর পাওয়া যাবে না। হিসেব সেভাবেই করা হয়েছে গত 1 বছরে। একটা কারখানা যেখানে প্রতিদিন সে নিজে কাজ করেছে, 5টা-6টা লোক কাজ করেছে, 16-17টা বছর, অথচ সব টাকা সে উড়িয়ে গেছে। মাস মাইনের মতো টাকা হাতে দিয়ে দাদারা LIC করেছে, ব্যাংকে জমা করেছে, সেসব তাহলে ওদেরই নামে? লোকটা চলে গেল 1 বছর, একটা টাকাও ধরেনি হাতে। এখন বলছে সব উড়িয়ে দিয়েছে। বিশ্বাস না হলেও এটাই সত্যি। প্রমাণ যে করবে সে যে পরপারে। শ্যামলী সব আশা ছেড়ে দিয়ে বলে, ওই 15,000 টাকা আমাকে দাও, যা আছে সব তোমরা নিয়ে নাও, আর কারখানা ঘরটা আমার ফাঁকা করে দেবে 7 দিনের মধ্যে। 15,000 টাকা এই একবিংশ শতকের দ্বিতীয়ার্ধে এসে কতটা মূল্যবান সেটা পাঠক মাত্রই জানেন, কিন্তু শ্যামলীর কাছে সেটাই মহার্ঘ। কাজ থেকে ফিরে এসে মায়ের খাবার, ওষুধ সব ঠিক মিলিয়ে দেয়, কাকলিকে খেতে দেয়, তারপর নিজে খায়। সব সারতে রাত 10টা। বিছানায় গা এলিয়ে দেয়। চোখে আসে ভবিষ্যৎ পরিকল্পনা। কি করতে পারবে ওই 15,000 টাকা দিয়ে? যা যা পরিকল্পনা মনে আসে সবেতেই অনেক টাকা লাগবে। কারখানায় কাজ করতে করতে টিফিনের অবসরে অন্য মহিলা কর্মচারীদের সঙ্গে কথা বলে। চোখে তার ঔৎসুক্য অন্যেরা কিছু পরিকল্পনা করছে কিনা, করলে কিভাবে তা বাস্তবায়ন করছে, এইসব। কিন্তু 7টা দিন পার হলেও দিশা পায়নি। ভাইয়ের সেদিনের আচরণ থেকে একটা কথা পরিষ্কার বুঝে গেছে, ওর ডাকে সাড়া দিতে কেউ নেই, ওকে একলাই চলতে হবে। আপাতত হোতাই কোঅপারেটিভে টাকাটা টিরি করে রাখে। এদিকে রূপ করে ফিরে এসে সুজয় যুদ্ধজয়ের হাসি হেসে বউকে বলল, ব্যবস্থা হয়ে গেল। এবার সাপও মরেছে, লাঠিও গোটা হাতে আছে। তার মানে? সুরভি বুঝতে পারে না। মাকে বর্দি রাখছে। দারুণ ব্যাপার, কিন্তু কতদিন? সেটা তো এখনো ঠিক করা হয়নি। দ্যাটস নো ম্যাটার, যতদিন পারে রাখুক। ম্যাটার সিরিয়াস? যতদিন পারে মানে? আমি তো 1 মাস পর ঘরে যাব। এখন তো একটা উইক স্পেন্ড করতে দাও, তারপর না হয় কিছু টাকা হাতে ধরে দিয়ে আসবো, আরও কিছুদিন রাখতে বলবো। হোয়াট ননসেন্স! আবার টাকা? এই এত এক্সট্রা এক্সপেন্স হয়ে গেল হসপিটালে, আবার? সেটা ভেবে দেখা যাবে, কাল বাড়ি ফেরা যাক। ভেবে দেখা নয়, শিওর করে এখনই যদি না বলো আমি যাব না। গাছে না উঠতেই এক কাঁদি। আগে ভাগে সব ভাবলে পরের জন্য কি থাকবে। চলো ঘরে চলো দেখি, কাজ আছে। ভ্যাকেশন শেষ হতে আর মাত্র 7টা দিন বাকি। দশমী থেকে এতগুলো দিন তো মা করেই গেলি। এই কটা দিন কিন্তু আমি বেড়াতেই যাব। অ্যাটলিস্ট পুরী চলো। সুরভি এবার আবদার করে স্বামীর কাছে। এত কম সময়ে টিকিট রিজার্ভ করা সম্ভব নাকি? আমি জানি না, আমি বেরোতে চাই, দ্যাটস অল, ব্যাস। সুরভি নাইটে দুলিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। শাশুড়ি রান্নাঘর থেকে বললেন, বাবা এই কটা দিন ঘুরেই এসো, আবার এসে তোমার স্কুলের কাজ, মায়ের চিন্তা, যাও, মনটা একটু ঝলমলে হয়ে যাবে। সুরভি পাশ থেকে সুর তোলে, তোমাকেও যেতে হবে, মেয়েটাকে কে সামলাবে? দেখি টিকিটের কি হয়, যদি রিজার্ভেশন কনফার্ম না হয়। সুজয় সুর টানে, তাহলে তৎকাল আছে। রাতে সুজয় আমতায় গিয়ে টিকিট করে এলো এবং 3 দিনের মাথায় তৎকাল টিকিটে ওরা রওনা দিল পুরী অভিমুখে।